এরকম এসে আমার মতো সাইকেল চালাতে পারেন। এই যে আমি যেমন সাইকেল চালাচ্ছি, সমুদ্রে কিন্তু দারুণ ঢেউ, খুব এনজয় করছি। ডাব কত করে গো দাদা? এই যে সামনে যে রুমটা, ওই রুমটায় আমরা আছি, আর এই হলো সমুদ্র। ডিম টোস্ট অর্ডার করেছি, তো এসিতে বসেই আমরা ব্রেকফাস্টটা করব। নির্জন বিচ, লাল কাঁকড়া বিচ। লাঞ্চটা আমরা ভাই বোন হোটেলে করব। মনসা মন্দিরের একদমই কাছে এই হোটেলটা। লাল কাঁকড়া বিচ ঘুরে চলে এলাম রামকৃষ্ণ মিশনে। চাল খোলা বেরিয়ে আসবে, চাল খোলা, চাল খোলা। সমুদ্র আমাদের ভীষণ প্রিয়, আর ছোট্ট ছুটি মানেই আমরা দীঘা তো চলে যাই। এখন আরও একটা ভালো জায়গা আমাদের জন্য হয়েছে, সেটা হচ্ছে মন্দারমণি। মন্দারমণিতেও কিন্তু ছোট্ট ছুটিতে ভীষণই ভালো একটা জায়গা, একটা দিনের জন্য বিশেষ করে খুবই ভালো জায়গা। কিন্তু আমাদের একটা ধারণা আছে যে মন্দারমণি মানেই ভীষণ কস্টলি, প্রচুর টাকা খরচা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে আমাদের মধ্যে। কিন্তু আমি আজকে আপনাদের সেই ধারণাগুলো অনেকটা ভেঙে দিতে চেষ্টা করছি। তার কারণ হচ্ছে মন্দারমণি মানেই যে খুব কস্টলি একটা ট্যুর তা নয়, খুব সস্তায় কী করে মন্দারমণি ভ্রমণ করা যায় সেটা নিয়েই আজকে আমার এই ব্লগটা। আমি এখন রয়েছি মন্দারমণি সমুদ্র সৈকতে, আর আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা সস্তায় কীভাবে মন্দারমণি ভ্রমণ করবেন সেটাই আজকে দেখাবো। চলুন তাহলে আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। এবার বলে দিই আপনারা আসবেন কিভাবে। মন্দারমণি আসার জন্য বাস এবং ট্রেন দুটোই কিন্তু রয়েছে হাওড়া থেকে। আমরা হাওড়া থেকে ট্রেনে যাচ্ছি না, যাব বাসে। আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনেই, একদম হাওড়া স্টেশন বাস স্ট্যান্ডেই রয়েছি। এখান থেকে সকালবেলায় বাস চালু হয়ে যায়। আমরা এখন বাজে প্রায় 4:45 মতো। আমরা চলে এসেছি, বাসের টিকিটও নিয়ে নিয়েছি। মন্দারমণিতে যেতে গেলে আমাদের নামতে হবে চাউলখোলা বাস স্টপেজে। আমরা চাউলখোলার টিকিটই করে নিয়েছি। টিকিটের ভাড়া পড়ছে এসিতে 350 টাকা, আর আপনারা যদি নন এসিতে যান তাহলে ভাড়া পড়বে 200 টাকা। এই হলো আমাদের বাস, এই বাসে করেই আমরা যাব সামন্ত ট্রাভেলসে। আর বাস এখানে আসলে, আপনারা হাওড়া স্টেশনে আসলে যদি অ্যাডভান্স টিকিট বুকিং না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা এসে স্পট বুকিং করতে পারেন। আমি বলবো স্পট বুকিং করে যাওয়াটাই ভালো। অ্যাডভান্স বুকিং না করে হাওড়া থেকে যদি যান স্পট বুকিং করেই চলে যাবেন। টিকিট বা বাস কিন্তু সবসময় অ্যাভেলেবল। ভোর 4টে থেকেই বাস অ্যাভেলেবল দীঘা যাওয়ার বা মন্দারমণি যাওয়ার জন্য। চাল খোলা বেরিয়ে আসবে, চাল খোলা, চাল খোলা, চাল খোলা কেটে বেরিয়ে আসবে। আমরা নেমে পড়েছি বাস থেকে চাউলখোলা মোড়ে। এই চাউলখোলা মোড়ে এসে যখন আপনারা পৌঁছাবেন, মোটামুটি হাওড়া থেকে ঘন্টা 4 মতো সময় লাগবে। 4 ঘন্টা না, 3.5 থেকে 4.25 ঘন্টা মতো সময় লাগবে। এই হলো চাউলখোলা মোড়, আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড। আমি একটু দেখাবো এই অটো স্ট্যান্ড। এখানে আসলে এরকম প্রচুর অটো পাবেন। যারা মন্দারমণি যেতে চাইছেন তারা যদি বাসে করে আসেন এই চাউলখোলা মোড়ে এসেই নামবেন। এখান থেকে এরকম অটো পেয়ে যাবেন। শেয়ারে অটো যাচ্ছে, 30 টাকা পার হেড নিচ্ছে। এই অটোতে করেই আমরা চলে যাব। এছাড়াও রিজার্ভেও যেতে পারেন। রিজার্ভ হলে কত টাকা পড়বে? 150 টাকা। আচ্ছা, রিজার্ভ যদি হয় তাহলে 150 টাকা। ধরুন আপনারা 4 জন আছেন 150 টাকা করে, বা 3 জন আছেন 150 টাকা। রিজার্ভ করেও কিন্তু চলে যেতে পারেন। আমরা যাব শেয়ারে এই অটোতে। আমরা অটোতে করে এসে নামলাম একদম মনসা মন্দিরের সামনে। আমার পিছনেই রয়েছে মনসা মন্দির। এইটাই হচ্ছে ল্যান্ডমার্ক। মনসা মন্দিরের সামনেও আপনাকে অটো নামিয়ে দেবে, আর অটোতে আসতে 30 টাকা করে পড়লো শেয়ারে। আর এখানেই রয়েছে অনেক হোটেল। আমরা কোনো হোটেল কিন্তু বুক করে আসিনি। এবার আমরা এই মনসা মন্দিরের আশেপাশেই হোটেল খুঁজে নেবো, কারণ এই মনসা মন্দির যেটা দেখছেন তার পাশে এই যে রাস্তাটা চলে গেছে, এই যে সামনেই কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে সমুদ্র দেখতে পাচ্ছি। আর মনসা মন্দিরকে বেস করেই অনেক হোটেল রয়েছে, এবং এখানেই রয়েছে মার্কেটটা। মন্দারমণির মেন মার্কেটটা রয়েছে এখানেই। অর্থাৎ এখানে আপনারা যদি হোটেলে থেকে খাওয়া দাওয়া বাইরে করতে চান, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই আছে। আমি এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই আজকে আপনাদের দেখাবো। এই হলো মনসা মন্দির, আর মনসা মন্দিরের সামনেই হলো মার্কেট এরিয়া, পুরোটাই মার্কেট। মন্দারমণি যে মেন মার্কেটটা, এখানে খাবার দোকান টোকান সব রয়েছে। আর এই যে রাস্তাটা, এই যে সি বিচের দিকে যাচ্ছে। চলুন আমি সি বিচের দিকে রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি। মার্কেটের ভেতর দিয়ে চলে আসছেন, মনসা মন্দির পার করে মার্কেটের ভেতর দিকে আসছেন। আসলে এই হচ্ছে সমুদ্র সৈকত। একদম মনসা মন্দির থেকে 1 মিনিট হাঁটা পথে পেয়ে যাচ্ছেন এই সমুদ্র সৈকত। এখানে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই পৌঁছে যাচ্ছেন সমুদ্র সৈকতে। সৈকতে এখন ভিড় আছে, তবে খুব ভিড় নেই।
হ্যাঁ, দীঘায় গেলে যে গিজগিজে ভিড়টা পান এটা তো এখানে তো ততটা পাবেন না খুব স্বাভাবিকভাবেই, কারণ এখানে থাকার জায়গাগুলো একটু কস্টলি, সেই কারণে খুব লিমিটেড লোকই আসেন। আর ভিড়টা মোটামুটি আছে এবং সমুদ্রে স্নান করার জন্য ভীষণই ভালো। আমার তো মনে হচ্ছে বেশ খালি খালি এবং সমুদ্রে নেমে ভালো মতো স্নান করাই যায়, যেটা আমরা সবসময় দীঘায় গিয়ে পারি না, প্রচণ্ড ভিড় থাকে স্নানের সময়। তো এখানে কিন্তু আমার মনে হচ্ছে বেশ হালকা আছে, স্নান করতেও ভালো লাগবে। এখানে এই সাইকেলগুলো পাচ্ছেন, এই সাইকেলগুলো কিন্তু বেশ সুন্দর, দুজন চলা যাবে এই সাইকেলগুলোতে। এই যে সামনে পিছনে বসে দুজন, বড়রাও চলতে পারে, বাচ্চাদের জন্য এরকম কোনো ব্যাপার নেই, ছোট বড় যে কোনো কেউ এটা কিন্তু চালাতে পারবে, বড়দেরই বেশি সুবিধা হবে। এগুলো আপনারা যদি নেন দুজনে চললে 100 টাকা করে লাগছে। যদি দুজন চালায় 100 টাকা, আর যদি একা চালায় কেউ, যদি একা এটাকে নেন সাইকেলটা, একা চড়বেন বলে, তাহলে পড়বে 50 টাকা, অর্থাৎ 50 টাকা পার হেড আর কি। এই যে গাড়িগুলো দেখছেন বাচ্চাদের জন্য রয়েছে, দারুণ সুন্দর বাইক, ছোট বাচ্চারা চড়তে পারে, 100 টাকা করে। এইখানেই 50 মিটারের মধ্যেই ওদেরকে ঘোরানো হবে, 100 টাকা করে নিচ্ছে। খুব সুন্দর, একটা পুচকে চড়ছে বাইকে, দারুণ। ডাব কত করে গো দাদা? এটা 50, ছোটোটা 50, এটা 60। 50 আর 60 হচ্ছে ডাব। যদি এসে এই সমুদ্রের ধারে ডাবের জল খেতে চান পেয়ে যাবেন 50 টাকায় 60 টাকা করে। এই যে এত রকমের ফল রয়েছে, কি কেটে বানিয়ে দেন নাকি কোনো একটা ফলই দেওয়া হয়, নাকি সব রকমের ফল দেওয়া হয়? দেওয়া হয়, আচ্ছা আলাদা আলাদা নিলেও আলাদা। কত করে পড়ছে? মিক্স নিলে 100 টাকা, আচ্ছা না হলে এটা 40 টাকা পিস আছে, এই দুটো 40 আছে, এগুলো 20 টাকা piece। আচ্ছা, মানে যদি মিক্স নেওয়া হয় 100 টাকা করে, মানে সব রকম দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, যেটা টক জিনিস সেটা দেওয়া হবে। টকটা দেওয়া হবে না, মানে পেয়ারা, আপেল, শশা, শাকালু, এইসব মিষ্টি ফলগুলো দিয়ে একটা করে দেওয়া হবে, 100 টাকা নেওয়া হবে। আর আলাদা করে চাইলে আলাদা করেও নেওয়া যেতে পারে, সেটা আলাদা করে দাম পড়বে। যেমন পেয়ারা কত, দুটো পেয়ারা 40 টাকা। এখানে তরমুজ আছে, আনারস আছে, সব রকমের ফল কিন্তু আছে। মিক্সের মধ্যে কি তরমুজ, আনারস সব আসবে? আনারসটা একটু টক, তাই দেওয়া হবে না, তরমুজটা আসবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। সকাল থেকে চা ছাড়া কিছু খাওয়া হয়নি, তাই চলে এসেছি একটু ব্রেকফাস্ট করতে। একদম মার্কেটের মধ্যেই, সমুদ্রের ধারে মার্কেটের মধ্যেই রয়েছে কয়েকটা রেস্টুরেন্ট, যেমন এই যে অনিমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, এদের এসিও রয়েছে, এসিতেও বসেও খাওয়া যেতে পারে, বাইরেও খাওয়া যেতে পারে। এছাড়া রয়েছে ভাই বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এর পাশে রয়েছে কিরণময়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইগুলোতে আপনারা সকালের খাবার থেকে একদম রাত অবধি খাবার পাবেন। এখানেও কিন্তু কিরণময়ীতেও কিন্তু এসি রয়েছে, যে কোনো জায়গাতেই খেতে পারেন। আমরা এখন অনিমা হোটেলে খাবো, এখানে একটু ব্রেকফাস্ট করব। ডিম টোস্ট অর্ডার করেছি, তো এসিতে বসেই আমরা ব্রেকফাস্টটা করব। একটা ডিম টোস্ট অর্ডার করে দিয়েছিলাম, এই ডিম টোস্টের দাম পড়ছে 40 টাকা। ব্রেকফাস্টের জন্য আমরা নিয়েছি। আপনাদের আগেই বলেছিলাম যে আমরা কোনো হোটেল বুক করে আসিনি, আমরা সরাসরি চলে এসেছি। আর এসে আমরা একটা হোটেল কিন্তু এবার নিয়ে নিলাম। আমরা যে হোটেলটা নিলাম, হোটেল পান্থতীর্থ। একদম আমি একটু দেখাবো আপনাদের, আমি যেখানটা রয়েছি হোটেল পান্থতীর্থ, একদম সমুদ্রের ধারে এবং মনসা মন্দিরের একদমই কাছে এই হোটেলটা। খুব সুন্দর কটেজ সিস্টেম রয়েছে, এই পাশে ডান হাতে বাঁ হাতে দুদিকে কটেজ সিস্টেম রয়েছে, সঙ্গে এমনি রুমও রয়েছে। এই যে দোতলা বিল্ডিংগুলো রয়েছে, এখানেও প্রচুর রুম রয়েছে, আর এইখানে রয়েছে এরকম কটেজ সিস্টেম। আর সবচেয়ে বড় কথা যেটা, এই পান্থতীর্থের সাথে সঙ্গে রয়েছে একদম সমুদ্র। এই যে দেখতে পাচ্ছেন সামনে সোজা সমুদ্র, উপরে চেয়ার লাগানো রয়েছে, সোজা সমুদ্র। আর পাশে এই সমুদ্রের সঙ্গে মন্দারমণিতে আপনারা জানেন, মন্দারমণিতে এরকম ছোট ছোট মাচা মতো থাকে, যেখানে কিন্তু খাবার দাবারও পাওয়া যায়। এরকম মাচাও রয়েছে, আর সঙ্গে রয়েছে সমুদ্র। এটা আমার ভীষণ ভালো লেগেছে, এই কারণে এটা নিলাম আমি, একদম সমুদ্রের সঙ্গে যেহেতু এই থাকার জায়গাটায় হোটেলটা, সেই কারণে আমি নিলাম। এবং আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা আপনাদের দেখাবো। রুমে রয়েছে সুন্দর একটা ব্যালকনি এবং সেখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছে, একদম সমুদ্রের পাশেই হচ্ছে আমাদের রুমটা, আমি দেখাবো আপনাদের। এবার চলুন আমি আমাদের রুমটা দেখাই। অ্যাকচুয়ালি এটা কটেজ সিস্টেম রুমগুলো এখানে রয়েছে পরপর। আমরা একদম সমুদ্রের ধারে যে লাস্ট যে রুমটা রয়েছে সেই রুমটা নিয়েছি। এই হলো আমাদের রুমটা। চলুন আমি রুমের ভেতরে যাব। রুমের সঙ্গে রয়েছে সুন্দর একটা বারান্দা। এই হলো রুমটা কিন্তু ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। 2 জন বা 3 জন থাকা যেতে পারে। আর রুমটা এসি নন এসি দুভাবেই নেওয়া যেতে পারে, যদিও আমরা এসি হিসেবেই নিয়েছি। আর সঙ্গে একটা রুমে রয়েছে একটা টিভি, রয়েছে একটা ছোট্ট ওয়ার্ড্রোব জামাকাপড় রাখার জন্য। এই হলো বেডটা ভীষণ সুন্দর। আর এই পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল চেয়ার তো রয়েছেই। আর দেখাবো এবার আমাদের ব্যালকনিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই চলে এলাম ব্যালকনিতে, দেখুন ব্যালকনিটা একবার দেখুন, সুন্দর একটা ব্যালকনি। আর সামনে রয়েছে এই সমুদ্র,
আর বাইরে বসারও সুন্দর জায়গা করা রয়েছে, সকাল সন্ধে চাইলে বসে থাকা যায়, ছোট ছোট ছাতা লাগানো রয়েছে, রঙিন ছাতার নিচে বসে থাকতে পারেন, প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারেন সমুদ্র দেখতে দেখতে। আর চাইলে সমুদ্রে নেমেও যেতে পারেন, কারণ সমুদ্রে নামার সব ব্যবস্থা করাই রয়েছে, সিঁড়ি করা রয়েছে, গেটটাও খোলা রয়েছে। যে কোনো সময় যদি সমুদ্রে নামতে চান অবশ্যই নামতে পারেন, তবে হ্যাঁ, নিজের সমুদ্রে কখন নামাটা সেফ হবে সেটা কিন্তু অবশ্যই নিজেদের বুঝে নিতে হবে, তারপরেই নামা উচিত। যখন তখন নেমে যাওয়াটা কিন্তু ঠিক নয়। এখন কিন্তু সমুদ্রে ভালোই ঢেউ আছে, জোয়ার আছে, ভালো ঢেউ আছে। দেখলেন আমাদের রুমটা এসি এবং নন এসি দুরকমভাবে নিতে পারেন। যদি নন এসি হিসেবে নেন ভাড়া পড়বে 1400 টাকা, আর যদি এসি হিসেবে নেন ভাড়া পড়বে 1600 টাকা। আমরা নিচ্ছি এসি হিসেবে, ভাড়া পড়েছে 1600 টাকা। আমি সমুদ্রে যাওয়ার জন্য রেডি, জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি সমুদ্রে নামবো বলেই। একদম সামনে সমুদ্র, ওই রয়েছে আমাদের রুমটা, এই যে সামনে যে রুমটা, ওই রুমটায় আমরা আছি, আর এই হলো সমুদ্র। একদম দারুণ সুন্দর ঢেউ, একদম সিঁড়ি অবধি চলে এসেছে। একটু পাটা ভেজাবো, প্রচুর স্নান ফান করবো না, কারণ আমি অত স্নান করতে পারি না সমুদ্রে, জাস্ট একটু পাটা ভেজাবো। দারুণ লাগছে, এত কাছে সমুদ্র, সত্যিই ভালো লাগছে। দীঘা পুরীতে অনেক চান, একটা দিন যদি নির্জন সমুদ্র সৈকতে কাটাতে চান নিজের মতো করে বা নিজেদের মতো করে, আমি বলবো চলে আসুন, ভীষণ ভালো এনজয় করবেন। সমুদ্রের ধারে এরকম একটা থাকার জায়গা নিয়ে নেবেন। হ্যাঁ, তার মানে এই নয় খুব কস্টলি জায়গা আমি বলবো না, আমি আপনাদের দেখাচ্ছি এরকমই জায়গা যেখানে যথেষ্ট রিজনেবল রেটে আপনারা থাকতে পারছেন। এরকম একটা জায়গা নিয়ে নিন, চলে আসুন এবং সমুদ্র সৈকতে একটা দিন সুন্দরভাবে কাটান। এই যে এখানে রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে মাচাগুলো রয়েছে, এখানেও কিন্তু খাবার দাবার অনেক রকম পানীয়েরও ব্যবস্থা আছে এইসব জায়গায়। এখানে বসেও আপনারা অনেকটা সময় কাটাতে পারেন, এই মাচাগুলোতে বসেও কিন্তু সমুদ্র সৈকতে কাটাতে খারাপ লাগবে না। আমি একটু দেখাবো ঘুরিয়ে, সমুদ্রটাকেও দেখাবো। এই যে সমুদ্র, যথেষ্ট ঢেউ আছে সমুদ্রে, আর কিন্তু কেউ নেই এখানে, একাই আমরা রয়েছি, আর কেউ নেই এই সমুদ্র সৈকতটায়। ওই পাশটায় গেলে যদি মনসা মন্দিরের দিক থেকে যান তাহলে কিছুটা ভিড় পাবেন, এখানে এখানে নেই। এটা অ্যাকচুয়ালি পার্সোনাল বিচের মতোই হয়ে গেছে যে এখানে আমরা রয়েছি সেই রিসর্টটার। এই যে রয়েছে এরকম মাচাগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো, ফুল দিয়ে দেখুন কি সুন্দর করে সাজানো। এই মাচাটা আমি দেখাবো, কি ভালো লাগছে এই ফুলগুলো দিয়ে সাজানোতে। একদম সমুদ্রের তীরে, সমুদ্রের বিচের ওপর, একদম সমুদ্র সৈকতের ওপর এই মাচাগুলো করা রয়েছে। এখানেও কিন্তু আপনারা দুপুরের খাওয়া, সকালের খাবার সবটাই খেতে পারেন। সমুদ্রে কিন্তু দারুণ ঢেউ, খুব এনজয় করছি। তবে বেশি তো যাওয়ার সাহস নেই, মোটামুটি কাছাকাছি আছি, যাতে দরকার পড়লে লাফিয়ে উঠে পড়তে পারি। হোটেলে এসে তো উঠলেন, এবার খাওয়া দাওয়া কোথায় করবেন? হ্যাঁ, যে হোটেলে বা রিসর্টে আছেন সেখানে খাওয়া দাওয়ার অপশান থাকে, সব বেশিরভাগ জায়গাতেই থাকে। আমরাও যেখানে আছি সেখানেও যেমন খাওয়া দাওয়ার অপশান আছে, তবে আগে জানাতে হবে। আমি আজকে আপনাদের দেখাবো মন্দারমণি এসে যদি যেই হোটেলে থাকছেন বা রিসর্টে থাকছেন সেখানে খাওয়া দাওয়া না করে বাইরে এসে যদি কোথাও খেতে চান বা একটু ট্যুরটা যদি একটু বাজেট ফ্রেন্ডলি করতে চান, সেই কারণে বাইরে এসে খেতে চান, কোথায় খাবেন চলুন আমি সেটাই দেখাবো। তবে আমি রয়েছি একদম মনসা মন্দিরের সামনে, এই সামনে রয়েছে মনসা মন্দির, আর মনসা মন্দিরের সঙ্গেই হচ্ছে মার্কেট এরিয়া মন্দারমণির। এই যে শুরু হয়ে গেল একদম মনসা মন্দিরের পাশের দিয়ে যে রাস্তাটা গেছে সোজা সমুদ্র সৈকতের দিকে, তার পাশেই রয়েছে মার্কেট, এই মার্কেটেই রয়েছে খাবারের দোকান। আমি এখান থেকেই লাঞ্চ সারবো এবং আপনাদেরও দেখিয়ে দেবো কী কী খাবার পাওয়া যাচ্ছে, তার রেটই বা কী কত পড়ছে। যেখানে খেতে সকালে ব্রেকফাস্ট করতে এসেছিলাম সেখানেই আবার চলে এসেছি। এর আগে এখানে খেলাম অনিমা হোটেলে, এবার আমরা একটু ভাইবোন হোটেলে লাঞ্চটা আমরা ভাইবোন হোটেলে করব, সেই কারণে এই হোটেলটাতেই ঢুকছি। চলুন খাবারে কী কী আছে দেখে নেওয়া যাক। আমরা খেতে বসে পড়েছি ভাইবোন রেস্টুরেন্টে। এখানে আমরা ফিশ থালি নিয়েছি। এমনিতে যদি আপনারা ভেজ থালি নেন পড়ছে 70 টাকা করে, 2 রকমের সবজি, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড় দেবে। আর যদি মাছ নেন তাহলে ডিপেন্ড করছে আপনারা কী মাছ নিচ্ছেন। রুই হলে 100 টাকা থালি, আর যদি কাতলা হয় 160 টাকা। আর যদি ভেজ, এছাড়াও আপনারা পমফ্রেট পাবেন, চিংড়ি পাবেন, তার রেটটা একটু আলাদা। আমি ওদের যে রেট চার্টটা আছে আমি সেটা একটু আপনাদেরকে বরং দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো অর্ডার করতে পারবেন দেখে নিয়ে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম, এখন বাজে 3:30 মতো। এবার আমরা একটু বেরোচ্ছি, যাবো অ্যাকচুয়ালি লাল কাঁকড়া বিচে। এখান থেকে মন্দারমণি থেকে ঘোরার মতো তেমন কিছু নেই, অ্যাকচুয়ালি লাল কাঁকড়া বিচটাই সবাই যায়, আমরাও যাচ্ছি লাল কাঁকড়া বিচ। ওখানে তার সঙ্গে রামকৃষ্ণ মিশনও আছে লাল কাঁকড়া বিচে, সেটাও একটু ঘুরে আসবো। আর টোটোওয়ালা দাদা এসে গেছেন, আমরা ওনাকেই বলে দিয়েছিলাম
আসতে, তো ওনারা একদম আমাদের হোটেলে চলে এসেছেন উনি। তো এই দাদার সাথে আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়া বিচ ঘুরতে। খুব সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, দুপাশে খাল, মাঝখান দিয়ে বাঁধানো রাস্তা, বেশ সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, এখানে শুটকি মাছের প্রচণ্ড গন্ধ, এখানে মনে হয় শুটকি মাছের চাষ হয় যা দাদা বলছে। আদারওয়াইজ রাস্তা কিন্তু ভীষণ ভালো, যেতে বেশ ভালো লাগছে। আমরা চলে এলাম লাল কাঁকড়া বিচে, 10 মিনিট মতো লাগলো, খুবই সামনে, একদমই কাছে। রাস্তাটা ভীষণ সুন্দর, ফাঁকা রাস্তা, বাঁধানো রাস্তা, আর দুপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এলাম। এই আমরা এসে নেমেছি একদম লাল কাঁকড়া বিচে। এই ডান দিকে যে সরু রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে আমরা যাব লাল কাঁকড়া বিচ। আর এই দিকটায় রয়েছে, এই যে সামনে রয়েছে একদম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, মানে রামকৃষ্ণ মিশন স্কুল, এইখানটায় সামনেই যেটা দেখতে পাচ্ছেন। আর একদম সোজা যে রাস্তাটা গেল, এর পরেই রয়েছে রামকৃষ্ণ মিশন, পুরুষোত্তমপুর রামকৃষ্ণ মিশন বা লাল কাঁকড়া বিচ রামকৃষ্ণ মিশন যেটাকে বলা হয়। আগে আমি যাব লাল কাঁকড়া বিচে, ঘুরে এসে তারপর আমরা মিশনে যাব। এই যে সরু রাস্তাটা, এই রাস্তাটা ধরেই যেতে হবে লাল কাঁকড়া বিচে। একদম সরু রাস্তা, ঝাউ গাছ দিয়ে ঘেরা বিচটা দেখতে পাচ্ছি। চলুন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এই রাস্তা ধরে এলাম, এসে পৌঁছালাম একদম দারুণ সুন্দর একটা বিচে। কি দারুণ সুন্দর বিচটা, খালি দেখুন, বিচে কেউ নেই আমরাই বলতে গেলে, আর ওখানে কয়েকজন 2-4জন বসে আছেন, আর আমরাই বলতে গেলে বিচটাতে রয়েছি। একদম খালি খালি বিচ, কাঁকড়া প্রচুর রয়েছে, আমি যাব সেখানে। তার আগে বিচটা একটু দেখাচ্ছি যে কি অপূর্ব সুন্দর, বিশাল বড় বিচ, যেই বিচগুলো আজকাল আমরা পাই না। তো এই নির্জন বিচ, লাল কাঁকড়া বিচ। কাঁকড়া আমি প্রচুর দেখতে পাচ্ছি, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু কাঁকড়াগুলো কি হয় আপনারা জানেন, সামনে গেলেই সব গর্তে ঢুকে যায়। তো দূর থেকে আমি প্রচুর লাল কাঁকড়া কিন্তু দেখতে পাচ্ছি। আর জোয়ার ছিল, এখন জোয়ারটা চলে গেছে, ভাটা, এখন সমুদ্রটা কিন্তু বেশ অনেকটা দূরে চলে গেছে। দুপুরের দিকে একদম সামনে চলে এসেছিলো জল, আমার যেখানে আমরা যে রিসর্টে আমরা আছি তার একদম দোরগোড়ায় জল চলে এসেছিলো। এখন কিন্তু ভাটাতে সমুদ্রটা বেশ দূরে। আর দেখুন লাল কাঁকড়া কিন্তু দেখা যাচ্ছে, প্রচুর লাল কাঁকড়া চড়ে বেড়াচ্ছে। লাল কাঁকড়া বিচ ঘুরে চলে এলাম রামকৃষ্ণ মিশনে। এখানে একটা সুন্দর রামকৃষ্ণ মিশন আছে, সেখানে আমি চলে এসেছি। এই যে লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ মন্দির, এইটা হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর, জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর। আপনারা যারা ঘুরতে আসছেন মন্দারমণি, তারা পারলে একটু সময় বার করে চলে আসবেন, ঘণ্টাখানেক সময় নিয়ে, হাতে সময় নিয়ে আসলেই হবে লাল কাঁকড়া বিচ, যেখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন, সঙ্গে এই রামকৃষ্ণ মিশনটাও একটু চলে আসতে পারবেন, ঘুরে যেতে পারবেন। প্রবেশ করলাম রামকৃষ্ণ মিশনের ভেতরে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গোছানো একটা জায়গা। চারিদিকে ফুলের গাছ, গাঁদা ফুল আর অন্য রকমের ফুল ফুটে আছে, গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা। এখানে কিন্তু অতিথি নিবাস রয়েছে, অনেকেই এসে থাকেন, অবশ্যই আগে বুক করে আসতে হয় এই মন্দিরটাতে। মিশনে এসে, রামকৃষ্ণ মিশনে যদি এসে থাকতে চান তাহলে এখানে আগে থেকে বুক করে আসতে হয়। এই হলো থাকার জায়গা, অতিথি নিবাস। আর আমি একটু মন্দিরে যাব, মন্দির দর্শন করব। প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বেশ বড় একটা মূর্তি রয়েছে। আমরা লাল কাঁকড়া বিচ ঘুরে চলে এলাম, খুব ভালো লাগলো লাল কাঁকড়া বিচটা ঘুরে। বিচটাও খুব সুন্দর, রামকৃষ্ণ মিশনটাও দেখে নিলাম। আর এখন এসে আবার নামলাম মনসা মন্দিরের সামনেই, আর এই দাদার সাথেই ঘুরলাম। দাদার ব্যবহার ভীষণ ভালো, আপনারা যারা আসতে চাইছেন এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদার ফোন নাম্বারটা একটু জেনে নেবো, দাদার নামটা। আমার নাম রাজেশ সাউ, ফোন নাম্বার 7076635188। ঘুরতে আসলে কোথাও না, যদি সঙ্গে যে ঘোরাচ্ছেন তার ব্যবহারটা ভালো হয়, তাহলে কিন্তু ঘোরাটা অনেকটাই ভালো হয়ে যায়। এই দাদার কাছে সেই ব্যবহারটা পেলাম, সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা চাইলে দাদার সাথে যোগাযোগ করবেন, খুব সুন্দর করে দাদা কিন্তু ঘুরিয়ে দেবে। লাল কাঁকড়া বিচ ঘুরে টোটোকে ছেড়ে দিলাম, দিয়ে আবার চলে এলাম সমুদ্র সৈকতে। বিকেলের সমুদ্র সৈকতটা একটু দেখবো বলে, সকালে সমুদ্র সৈকতে থেকে বিকেলের সমুদ্র সৈকতটা একটু বেশি জমজমাট, অনেক লোকজন চলে এসেছেন সমুদ্র দেখতে। আর সঙ্গে দোকানপাটও কিন্তু অনেক বসে গেছে, সকালে এইসব ছিল না এত। পাপড়ি চাট, এদিকে আইসক্রিম, বিভিন্ন রকমের ফ্রাই, এইসবের দোকান বসে গেছে। সন্ধেবেলায় যেরকম বিচের সামনে সব বসে, এখানে ঘোড়ায় চড়ছে লোকজন, সব গাড়িও রয়েছে বাচ্চাদের জন্য। আপনারা আমার সঙ্গে দেখছেন মন্দারমণির সুন্দর একটা ব্লগ। আপনারা যারা এক রাত 2 দিনে মন্দারমণি ঘুরতে চাইছেন, ছোট্ট একটা ট্রিপে আসতে চাইছেন, একটা মন ভালো করা ট্রিপে আসতে চাইছেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। কিভাবে খুব সুন্দরভাবে এক রাত 2 দিনে মন্দারমণি ট্যুর করবেন এবং সেটা যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি হবে, সেই ট্যুরটাই কিন্তু আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি, আপনাদের গাইড করার চেষ্টা করছি। সারাদিন তো ঘোরাঘুরি করলেন,
এবার বিকেলবেলাটা কি করবেন বা সন্ধেবেলাটা কি করবেন, সব ঘোরা হয়ে যাওয়ার পরে একটুখানি সন্ধেবেলা তো নিশ্চয়ই একটু বেরোবেন। বেরিয়ে তাহলে কি করবেন, বেরিয়ে চলে আসুন মার্কেটে। একদম এই মনসা মন্দিরের সামনেই রয়েছে মার্কেট। এই মার্কেটে আপনারা ঘুরতে পারেন, সঙ্গে সমুদ্র সৈকত তো আছেই। সমুদ্র সৈকতেও অনেক রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে। সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটান আর এরকম মার্কেট ঘুরে নিন, কেনাকাটা করতে চাইলে কেনাকাটা করে নিন। এরকম যেরকম দীঘাতে আপনাদের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, সেরকমই এখানেও কিন্তু মার্কেট রয়েছে, তবে এই মার্কেটটা একটু ছোটো। আর এখানে রয়েছে সমুদ্র সৈকতে যারা সমুদ্রে স্নান করতে চাইছেন তাদের জন্য বেশ সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে, জামা প্যান্ট পেয়ে যাবেন। যারা জামা কাপড় নিয়ে আসেননি, এরকম প্যান্ট রয়েছে, নিয়ে আসেননি, তারা কিন্তু এগুলো নিয়ে পরে নেমে যেতে পারেন সমুদ্রে। আর এছাড়াও রয়েছে এখানে মাদুর, মেদিনীপুরের মাদুর আমরা জানি, মেদিনীপুরের মাদুর তৈরি হয়, বিখ্যাত মাদুর। এই যেখানে রয়েছে বেশ সুন্দর সুন্দর মাদুর। এখানে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের সফট টয়েস, এই পাশে রয়েছে সানগ্লাস, পাল সেট, আর এই পাশে রয়েছে টুপি। সৈকতে এই টুপিগুলো পরে কিন্তু রোদ্দুরটা বেশ ভালো আটকায়, সেই কারণেই যে কোনো সমুদ্র সৈকতে গেলে এরকম টুপি দেখতে পাবেন। এখানেও রয়েছে টুপি। এই হলো আমাদের রিসর্ট পান্থতীর্থের রাতের ভিউ। সন্ধ্যের সময় সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার ফলে রিসর্টটি বেশ মোহময়ী হয়ে উঠেছে। রাতের খাবারটা আমরা অর্ডার করে দিয়েছিলাম হোটেলেই। অর্ডার করেছিলাম পরোটা আর এক তরকা। খুব সুন্দর প্যাক করে আমাদের খাবারটা রুমেই সার্ভ করা হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, পরে বেশ খানিকটা সময় এই বারান্দাতে বসেছিলাম। এই হলো আমার বারান্দা, রুম থেকে বারান্দা, আর ওই পাশে হচ্ছে, এই সামনেই হচ্ছে সমুদ্র। এখানে বারান্দায় বসে বসেই সমুদ্র দর্শন করছিলাম, বেশ ভালো লাগছিল। আজকে আমাদের দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দারমণি থেকে। তো খানিকক্ষণ বাদে আমরা বেরিয়ে পড়বো। এখন সকাল বাজে হচ্ছে 8টার মতো। খানিকক্ষণ বাদেই আমরা বেরিয়ে পড়বো। যেরকমভাবে এসেছিলাম ওভাবেই যাব। এখান থেকে অটোতে করে চলে যাব চাউলখোলা, ওখান থেকে তো বাস পাওয়াই যায়, তো বাসে করেই ফিরবো। তো চলুন একটু সমুদ্রের পাড়ে ঘুরে নিই। বেরিয়ে পড়লাম রেডি হয়ে। এই হোটেল থেকেই সিঁড়িটা, এই হলো আমাদের রিসর্টটা, এই হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমরা সমুদ্র সৈকতে পৌঁছে যেতে পারি খুব সহজে। যারা এখানে থাকবেন, এখানে এরকম অনেক হোটেল আছে, পরপর এরকম হোটেল বা রিসর্ট আছে যেগুলো একদম নিজস্ব বিচ আছে বলতে গেলে। নিজেদের হোটেল থেকেই বেরিয়ে এরকম সমুদ্র সৈকতে পৌঁছে যেতে পারবেন। আর খুব সহজেই পৌঁছে গেলাম সমুদ্র সৈকতে। সকালবেলায় সমুদ্র সৈকতটা খুব সুন্দর লাগছে, নির্জন সমুদ্র সৈকত। আপনাদের আগেই বললাম, আপনারা যদি একটা বা দুটো দিন নিজের সঙ্গে কাটাতে চান, নির্জন সমুদ্র সৈকতে কাটাতে চান, চলে আসুন মন্দারমণিতে। এরকম জায়গায় এসে থাকুন, সমুদ্র সৈকতকেও একদম কাছ থেকে পাবেন, ঘরে বসেই সমুদ্র দর্শন হয়ে যাবে, খুব ভালো লাগবে। এরকম এসে আমার মতো সাইকেল চালাতে পারেন। এই যে আমি যেমন সাইকেল চালাচ্ছি, সেরকম কিন্তু এসে বিচে সাইকেল চালাতে পারেন। 100 টাকা নেয়, একজন চালালে 50 টাকা। 100 টাকাই ওরা চাইবে, তবে 50 টাকা একজন চালালে দিয়ে দেবে। এরকম চালাতে পারেন সমুদ্র সৈকতে সাইকেল নিয়ে একটু ভ্রমণ। আর খালি বিচ, চালাতে অসুবিধা হচ্ছে না। আমরা সমুদ্রের ধারে ঘুরে একটু ব্রেকফাস্ট করতে চলে এলাম। আমরা বেরিয়ে যাব খানিকক্ষণের মধ্যে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। একদম সমুদ্রের ধারেই একটা হোটেলে চলে এসেছি, যমুনা হোটেল। এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। মুড়ি ঘুগনি একটা অর্ডার করা হয়েছে আর একটা পরোটা অর্ডার করা হয়েছে। এখানে আমাদের পরোটা ভাজছে আর মুড়ি ঘুগনি নিয়ে নিয়েছে। পরোটা এসে গেছে। পরোটার দাম পড়ছে 40 টাকা, 2 পিস দেবে। আর মুড়ি ঘুগনির দাম পড়ছে 25 টাকা। আমাদের মন্দারমণি ভ্রমণ শেষ। একদিনের জন্য আমরা মন্দারমণি এসেছিলাম এবং আপনাদেরকেও শেয়ার করলাম 2 দিন 1 রাত কীভাবে আপনারা মন্দারমণি ঘুরবেন। এবার আমরা বেরিয়ে যাব। আমরা চলে যাব চাউলখোলা বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস পেয়ে যাব। এখানে যেই দাদার সাথে কালকে আমরা মন্দারমণি ঘুরলাম, সেই দাদাই এসে গেছেন আমাদেরকে একদম স্টেশনে, এই একদম বাস স্ট্যান্ডে ছেড়ে দেবেন। আমরা এখান থেকে বাস স্ট্যান্ড চলে যাচ্ছি, চাউলখোলা বাস স্ট্যান্ড। চলুন, আমার ব্লগটা আমি এখানেই শেষ করবো। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।